সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রাপ্য হিসাবের চতুর্থ ক্লাস করব। এর আগে আমরা 3টা ক্লাস করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্টি হয় এবং প্রাপ্য হিসাবের মধ্যে অনাদায় পাওনা কিভাবে রাখতে হয় এবং অনাদায় পাওনা কিভাবে আসে প্রতিষ্ঠানে। তো সেখানে বিভিন্নভাবে আমি তোমাদেরকে 3টি ক্লাসের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। ম্যাথটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। সেখানে দেখানো হয়েছে যে অনাদায়ী প্রাপ্য হিসাব কীভাবে প্রতিষ্ঠানে সৃষ্টি হয় এবং প্রাপ্য হিসাব সৃষ্টি হওয়ার পরে কীভাবে অনাদায়ী পাওনা সৃষ্টি হয় এবং অনাদায়ী পাওনা কীভাবে আমরা হিসাব থেকে আমরা অবলোপন করি, সেই অবলোপনকৃত অনাদায়ী পাওনার টাকা আমরা কীভাবে পেয়ে যাই, কেমন সেই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলো আজকে এই অঙ্কটার মাধ্যমে আমরা শিখতে পারবো। তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করো, সেখানে দেওয়া আছে যে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে মেসার্স তাহের ব্রাদার্সের উদ্বৃত্তপত্রে প্রাপ্য হিসাবের পরিমাণ 2 লক্ষ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 12,000 টাকা। 2016 সালের প্রাপ্য হিসাব সমূহের লেনদেনগুলো নিম্নরূপ দেওয়া হলো। তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমরা অঙ্কের মধ্যে যখন এখানে দেখেছিলাম 2টা বিষয় আছে। একটা হলো 2016 সালের প্রাপ্য হিসাব সমূহের লেনদেন এখানে দেওয়া আছে, আবার 2015 সালের 31 ডিসেম্বর তারিখে মেসার্স তাহের ব্রাদার্স উদ্বৃত্তপত্রের প্রাপ্যর পরিমাণ এটা। দেখো এখানে আরেকটা দেওয়া আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 12,000 টাকা। তার মানে গত বছর 2015 সালের 31 ডিসেম্বর তারিখে 12,000 টাকা অনাদায়ী পাওনা রাখা হয়েছিল। তার মানে অনাদায়ী পাওনা যদি 12,000 টাকা রাখে, তার মানে এই টাকাটা লাভের অংশ থেকে রাখা হয়েছিল এবং এটা রাখা হয়েছিল এই কারণে যে যদি দেনাদার টাকা না দেয় বা দেনাদার থেকে কোনো টাকা পাওয়া না যায়, তাহলে এই টাকাটা নিয়ে সেখান থেকে কভার করা হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা হলো যে ভাতা, অর্থাৎ যদি দেনাদাররা টাকা না দেয় তাহলে এখান থেকে নিয়ে সেটাকে কভার করা হবে। এই জন্যই মূলত অনাদায়ী পাওনা সঞ্চিতিটা রাখা হইল। তো এখানে আমরা যেটা বলা আছে অঙ্কেতে জাবেদাটা করার জন্য, আমরা এই অঙ্কের মধ্যে জাবেদাটা করার চেষ্টা করব কিভাবে এই জাবেদাগুলো হবে। তো তোমরা লক্ষ্য করো, 1 নম্বর জাবেদাটা বলা আছে ধারে বিক্রয় 5 লক্ষ টাকা। তাহলে ধারে যদি বিক্রয় করা হয় তাহলে প্রাপ্য হিসাব ডেবিট 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বিক্রয় হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা। কেমন? তাহলে আমরা পেয়ে গেলাম প্রাপ্য হিসাব কীভাবে সৃষ্টি হলো। আমরা জানি যে পণ্য যদি বিক্রি করে তাহলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, বাকিটা যদি বিক্রি করে। এরপরে দেখো 2 নম্বর জাবেদাটার মধ্যে কি বলা আছে। 2 নম্বর জাবেদাটার মধ্যে যেটা বলা আছে সেটা হলো যে এখানে 2 নম্বর জাবেদাটার মধ্যে বলা আছে প্রাপ্য হিসাব আদায় হলো 2,50,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 2,50,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 2,50,000 টাকা। অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে আমরা টাকাটা পেয়ে গেলাম। কেমন? প্রাপ্য হিসাব থেকে আমরা টাকাটা পেয়ে গেলাম, অর্থাৎ আমাকে টাকাটা প্রদান করা হলো। একটা কথা খেয়াল রাখবা তোমরা, সেটা হলো যে অঙ্কের মধ্যে যদি তোমরা কখনো দেখো যে সেখানে দেওয়া আছে এই যে অনাদায়ী পাওনা অবলোপন করা হলো, খেয়াল করো প্রথমে হলো ধারে বিক্রয় 5 লক্ষ টাকা, এরপরে প্রাপ্য হিসাবের আদায় হলো। প্রাপ্য হিসাব থেকে যদি আদায় হয় মনে রাখবা সেটা নগদ টাকা আদায় হলো এবং প্রাপ্য হিসাব ক্রেডিট করা হলো। কেমন? এরপরে যেটা হলো অনাদায়ী পাওনা অবলোপন করা হলো। এই অবলোপন বিষয়টা কি, সেই বিষয়টাই আমরা এখানে লক্ষ্য করব। সেটা হলো যে অনাদায়ী পাওনা অবলোপন বলতে যেটা বোঝানো হয় যে যদি কখনো এই ধরনের কথা বলা থাকে তাহলে বুঝে নিবা যে এখানে বলা হয়েছে যে অর্থাৎ অনাদায়ী পাওনা অবলোপন মানে বলা হলো যে 8,000 টাকা আর পাওয়া যাবে না, 8,000 টাকা পাওয়ার আর সম্ভাবনা নেই। তাহলে আমরা এই কাজটা করব। দেখো যখনই অনাদায়ী পাওনা অবলোপন বলবো, মূলত অনাদায়ী পাওনাকে অবলোপনের মূলত অনাদায়ী পাওনা সঞ্চিতিকে অবলোপন করা হলো। তাহলে আমরা এই জাবেদাটা দিব, অনাদায়ী পাওনা
অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 8,000 টাকা। কেমন? অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 8,000 টাকা। ওকে, তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করো যে অনাদায়ী পাওনা অবলোপন করা বলতে কি বোঝানো হলো? অনাদায়ী পাওনা অবলোপন করা বলতে বোঝানো হলো যে আমরা এই যে এখানে যে 12,000 টাকা রাখছিলাম গত বছর, সেখান থেকে 8,000 টাকা অনাদায়ী পাওনা অবলোপন করা, অর্থাৎ 18,000 টাকা আর পাওয়া যাবে না, 18,000 টাকা পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সরাসরি আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ডেবিট করে আমরা প্রাপ্য হিসাব ক্রেডিট করলাম। এর মূল কারণ হলো যে অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ডেবিট করার এই 8,000 টাকা মূল কারণ হলো এই 8,000 টাকা আর পাওয়া যাবে না। যেহেতু আর পাওয়া যাবে না, সেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমার কী করতে হবে? ডেবিট করতে হবে। এর কারণ কি? কারণ হলো ভাতা পদ্ধতির মূল কনসেপ্ট হলো যে আমি সন্দেহজনকভাবে আগে আমি টাকাটা রাখবো, সে সন্দেহজনকভাবে আমি টাকাটা রাখার পরে যদি আমি টাকাটা না পাই তাহলে আমার এই সঞ্চিতি থেকে যাবে। দেখো, এই 8,000 টাকা পাওয়া যায়নি মানে হলো এই 8,000 টাকা সঞ্চিতি থেকে কেন কমবে? কারণ হলো সে সঞ্চিতি করে রাখছিল যে যদি দেনাদাররা তাকে টাকা না দেয় তাহলে সে এখান থেকে নিয়ে কভার করবে, যেই জন্য সে এই পরিমাণ টাকাটা ডেবিট করলো এবং প্রাপ্য হিসাবকে ক্রেডিট করলো। সরাসরি অবলোপন পদ্ধতি যদি হতো তাহলে সরাসরি এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট না হয়ে সেখানে ডেবিট হতো যে সেখানে অনাদায়ী পাওনা ডেবিট আর প্রাপ্য হিসাবকে ক্রেডিট করা হতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যখনই অঙ্কের মধ্যে ভাতা পদ্ধতি, দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি ভাতা পদ্ধতিতে যখনই আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিকে অবলোপন দেখব তাহলে আমরা সাথে সাথে লক্ষ্য রাখবো যে এই অনাদায়ী পাওনার এই পরিমাণ টাকা আর পাওয়া যাবে না, যে জন্য সেটা ডেবিট করা হলো। এবার আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব, সেটা হলো যে একটু পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো 5,000 টাকা। অর্থাৎ অনেক সময় এমন হয় যে আমি অবলোপন করে পেলাম, আমি ধরে নিলাম এই দেনাদাররা আমাকে আর টাকা দিবে না, এই পরিমাণ টাকা পাওয়ার আমার কাছে আর কোনো সম্ভাবনা নেই। যখন আমি এটা ধরে নিব, এটা ধরার কারণে আমি অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমি অলরেডি অবলোপন করে পেলাম। এই যে আমি এখানে 8,000 টাকা যে আমি এখানে অবলোপন করলাম, মানে 8,000 টাকা এই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট করলাম, এটার মানে হলো আমি আর 8,000 টাকা পাওয়ার সম্ভাবনা নেই, এই জন্য এটাকে ডেবিট প্রাপ্য হিসাবে ক্রেডিট করলাম। এমন অনেক সময় হতে পারে যে এই অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমি অলরেডি ক্লোজ করে ফেললাম, কিন্তু এ আমাকে এনে পরবর্তীতে টাকাটা দিয়ে দিতে পারে। অর্থাৎ ভাতা পদ্ধতিতে হলো যে অনাদায়ী পাওনা সঞ্চিতির মাধ্যমে প্রাপ্য হিসাবকে বন্ধ করা হয় যদি না দেয়। এখন আমি এটার মানে হলো এই পরিমাণ টাকা আমি আর পাবো না, এই পরিমাণ টাকা আমার কাছে আর পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এমন অনেক সময় হতে পারে যে তারা আমাকে টাকাটা দিয়ে দিতে পারে, আমি এটাকে বন্ধ করে দিলাম। এটার মানে হলো আমি বন্ধ করে দিলাম মানে আমি হিসাবটা ক্লোজ করে ফেললাম এটা। তো এখানে যেটা বলছে ইতিপূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায় হলো, অর্থাৎ আমি যে এখানে ক্লোজ করে ফেললাম অবলোপনকৃত, সেটা এখন কি হলো? এই টাকাটা পাওয়া গেল। এখান থেকে ধরে নিতে হবে এখান থেকে আমি 5,000 টাকা পেয়ে গেলাম, তাহলে আমি তো অলরেডি হিসাবকে, তোমরা দেখো আমি তো হিসাবকে অলরেডি আমি ক্লোজ করে ফেলছি, তাহলে আমি সেটা কিভাবে পাবো? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখো, আমাকে 4 নম্বরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা, এই একটা জাবেদার জন্য আমাকে এইটার জন্য এই এন্টিটার জন্য দেখো এটার জন্য আমাকে দুটো জাবেদা দিতে হবে। কারণ হলো আমি অলরেডি এই যে ইতিপূর্বে অবলোপনকৃত কথাটার মানে হলো, ইতিপূর্বে অবলোপনকৃত কথাটার মানে হলো আমি অলরেডি অবলোপন করে ফেলছি। তাহলে আমি কত অবলোপন করলাম? দেখো আমি এখানে 8,000 টাকা অলরেডি অবলোপন করে ফেলছি। তাহলে এই অবলোপন থেকে যদি আমি 5,000 টাকা পেয়ে যাই, আমি কিভাবে সেটা করবো? আমি তো এটা হিসাব থেকে আউট করে ফেলছি না, তখন আমাকে আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তাহলে কিভাবে? দেখো আমাকে আবার কি করতে হবে? আমাকে আবার যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাকে আবার প্রাপ্য হিসাব যে টাকাটা পাবে সেটা আমাকে আবার দেখাতে হবে। সেটা কিভাবে? দেখো, সেটা হবে প্রাপ্য হিসাব ডেবিট 5,000, অনাদায়ী পাওনার সঞ্চিতি ক্রেডিট 5,000। দেখো লক্ষ্য করো, তার মানে এখান থেকে আমি যদি 8,000 টাকা যদি না পাই, তাহলে এই 8,000 টাকা না পেলে আমাকে কি করতে হবে?
আমি এটা ক্লোজ করে দিলাম। কিন্তু এখান থেকে আমি যদি আবার 5,000 টাকা পেয়ে যাই, তাহলে আমি অলরেডি এটাকে হিসাব থেকে ক্লোজ করে ফেলছি। সো এটাকে আমি আবার পূর্বের জায়গায় নিয়ে আসতে হবে, যে দেখো প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আমাকে অর্থাৎ যখনই তুমি এই জাবেদাটা দেখবা, এই যে হিসাবটা ক্লোজ করার যে জাবেদাটা, হিসাবটা ক্লোজ করার যে জাবেদাটা তুমি দেখবা, সেই ক্লোজ করার জাবেদাটা যখনই দেখবা তখন মনে রাখবা অবলোপনকৃত অর্থ যদি আদায় হয় তাহলে তোমাকে প্রথমে এই জাবেদাটা দিতে হবে। তার মানে তুমি অলরেডি অবলোপন যেটা করছো, দেখো 3 নম্বরে অবলোপন, সেটা অলরেডি অবলোপনের জাবেদা এটা। তো সেখান থেকে যদি কোনো টাকা পেয়ে যাও, তো তুমি লক্ষ্য রাখবা সেখান থেকে কোনো টাকা পেয়ে গেলে তুমি হিসাবটাকে অলরেডি ক্লোজ করে ফেলছো, এই যে 8,000 টাকা ক্লোজ করছো, তো আবার আগের জায়গায় তৈরি করতে হবে, অর্থাৎ আবার প্রাপ্য হিসাবকে ডেবিট করতে হবে, করে তারপরে আরে এখানে 4 নম্বরে 2টা জাবেদা দিব আমরা। 2 নম্বর জাবেদাটা হবে যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 5,000। লক্ষ্য করো, আমি এখন প্রশ্ন যে এই অনাদায় পাওনা সঞ্চিতিটা কি হবে। একটা বিষয় লক্ষ্য করো, আমরা আজকে প্রাপ্য হিসাবেটাও শিখবো, আমরা অনাদায় পাওনা সঞ্চিতিটাও এখানে ইয়ের মাধ্যমে শিখবো। আমরা এখন শিখছি জাবেদা। জাবেদার মধ্যে এখানে যেটা বলা হয়েছে, বাকিটা পণ্য বিক্রি করলে এটা প্রাপ্য হিসাব থেকে যদি আদায় হয় তাহলে নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো প্রশ্ন হলো, দেখো সরাসরি যখন আদায় হয় তখন নর্মাল নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কেমন? এখন প্রশ্ন 3 নম্বরে বলছে অনাদায়ী পাওনা অবলোপন করা হলো। অনাদায়ী পাওনা অবলোপনের মূল কথা হলো যে আমি যেই পরিমাণ টাকা সঞ্চিতি রেখেছিলাম, সঞ্চিতি 12,000, সেখান থেকে আমি 8,000 টাকা আর পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে আমি সেটাকে ক্লোজ করে দিলাম। দেখো 8,000 টাকা দিয়ে আমি ক্লোজ করে দিলাম, কেমন? এখন বলছে ইতিপূর্বে অবলোপনকৃত পাওনা আদায় হলো। অনেক সময় অবলোপন হয়ে গেলে আমি তো করে ফেলছি, তো সেটা যদি পেয়ে যাই তাহলে আমি আবার এইটাকে আবার আগের জায়গায় পূর্বের জায়গায় নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে, তাহলে এখানে একটা আমরা কি লক্ষ্য করলাম, আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হলো এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা দেওয়া আছে, এই অনাদায়ী পাওনা সঞ্চিতির জায়গায় রয়ে গেল, সেটা আমার লাগলো না। কেন? আমি আমার সঞ্চয়ের টাকা থেকে নিয়ে সেটাকে ক্লোজ করলাম, সেটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার দেখো এখানে আমি প্রাপ্য হিসাবকে আমি ক্রেডিট করলাম, নগদটা আমি অতিরিক্ত পেয়ে গেলাম, সে দিল। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট মানে আমার সঞ্চয়ের টাকা সঞ্চয় রয়ে গেল। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কেমন? তো আমরা যখনই অবলোপনকৃত অর্থ আমরা যখনই পেয়ে যাব, মনে রাখবা অবলোপনকৃত অর্থ পেয়ে গেলে এই দুটো জাবেদা আমরা দিব, যদি অবলোপনকৃত অর্থ আমরা পেয়ে যাই। তার মানে খেয়াল রাখবা অবলোপনকৃত অর্থ পাওয়া গেলে আমরা এই দুটো জাবেদা দিব। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো কুমিল্লা বোর্ডে 2017 সালের অঙ্কটা আশা করি আমরা পরবর্তী কি জানতে চাইছে সেটা আমরা এখন করব, কেমন? এই পর্যায়ে আমাদের এখানে জানতে চেয়েছে যে প্রাপ্য হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করো। বলা হয়েছে যে প্রাপ্য হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করার জন্য আমরা প্রাপ্য হিসাবটা তৈরি করার চেষ্টা করব। প্রাপ্য হিসাব তারিখ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, তারপর আমরা এখানে দিব জের, কেমন? আমরা প্রাপ্য হিসাবটা করব। দেখো 2016 জানুয়ারি 1 আমরা এখানে দিব
প্রথমে আমাদের এখানে আছে দেখো ব্যালেন্স বিডি, সেখানে দেখো আমাদের দেওয়া আছে সরাসরি ডেবিট ব্যালেন্সে ডেবিট দেওয়া আছে 2 লক্ষ টাকা। কেমন, আমরা এখানে 2 লক্ষ টাকা, আমরা জেরের মধ্যে এখানে দুইটা জিনিসই আমরা দেখব। একটা হলো জেরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ডেবিট, এখানে ক্রেডিট। কেমন, আচ্ছা, তো যেখানে ডেবিট জেরের মধ্যে এখানে দেখো 2 লক্ষ টাকা অলরেডি দেওয়া আছে। এ পর্যায়ে 31 ডিসেম্বর 31 সেখানে দেওয়া আছে বিক্রয় হিসাব এখানে দেওয়া আছে ডেবিটে 5 লক্ষ টাকা। কেমন, ডেবিটে 5 লক্ষ টাকা বিক্রয় হিসাব দেওয়া আছে। তো বিক্রয় হিসাব যদি 5 লক্ষ দেওয়া থাকে, ডেবিটে 7 লক্ষ টাকা হয়ে যাবে। ওকে, এরপরে যেটা দেওয়া আছে ডিসেম্বর 31 নগদান হিসাব দেওয়া আছে ক্রেডিট দিকে 2,50,000 টাকা, তাহলে এখানে হয়ে যাবে 4,50,000 টাকা। কেমন, এরপরে 31 তারিখে আবার এখানে দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। কেমন, অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে 8,000 টাকা। কেমন, 8,000 টাকা, তাহলে আমাদের এখানে হবে 4,42,000 টাকা। কেমন, এরপরে দেওয়া আছে 31 তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে 5,000 টাকা, তাহলে এখানে আমরা পেয়ে যাব 4,47,000 টাকা। এরপরে আবার 31 তারিখে আছে নগদান হিসাব দেওয়া আছে 5,000 টাকা, তাহলে এখানে 4,52,000 টাকা। আমরা 5,000 টাকা ক্রেডিটে যদি দেওয়া থাকে তাহলে 4,42,000 টাকা আমরা পেয়ে যাব। কেমন, 4,42,000 টাকা, তাহলে আমরা পেয়ে গেলাম 4,42,000। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে 4,42,000 টাকা দেওয়া আছে প্রাপ্য হিসাব। তো এই পর্যায়ে আমরা আরেকটু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের এখানে কি পরিমাণ আছে। কেমন, আমরা এখানে ছোট্ট করে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা করার চেষ্টা করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি, কেমন, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি করার আগে আমাদের একটা বিষয় আমরা এখানে অবশ্যই লক্ষ্য করব, সেটা হলো যে আমরা ছোট করেই করার চেষ্টা করব যাতে আমরা বুঝতে পারি। কেমন, তারিখ, বিবরণ, ডেবিট, ক্রেডিট, তারপর আমরা এখানে দিব জের, ডেবিট, ক্রেডিট। কেমন, তো আমরা গড়টা করে ফেললাম, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এ পর্যায়ে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিটা এখানে যেটা দেওয়া আছে সেটা হলো যে 2016 সালের জানুয়ারি 1 ব্যালেন্স, যে 16 সালের জানুয়ারি 1 ব্যালেন্সে দেওয়া আছে। আমরা জানি যে এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, সেখানে 12,000 টাকা ক্রেডিট দিকে, জেরের এখানে 12,000 টাকা দেওয়া আছে। কেমন, এরপরে 12,000 টাকা দেওয়া আছে। এরপরে ডিসেম্বর 31 প্রাপ্য হিসাব দেওয়া আছে। দেখো ডেবিট দিকে দেওয়া আছে 8,000 টাকা। কেমন, 8,000 টাকা ডেবিট দিকে দেওয়া আছে। যদি ডেবিট দিকে 8,000 টাকা হয় তাহলে সেখানে হবে 4,000। ঠিক আছে, 4,000 টাকা হবে। এরপরে আবার 31 ডিসেম্বর দেওয়া আছে প্রাপ্য হিসাব 31 ডিসেম্বরে আবার দেওয়া আছে 5,000 টাকা ক্রেডিট দিকে। কেমন,
ক্রেডিট দিয়ে, তাহলে হবে কত 9,000 টাকা। তো আশা করি ব্যালেন্স হলো 9,000 টাকা। তো তোমরা যারা বুঝতে পেরেছো তার আমি বলি সেটা হলো জাবেদা যারা বুঝতে পেরেছো তাদের জন্য একটু সহজ হবে জিনিসটা। তারপরে যারা বুঝতে পারেনি আমি তোমাদের জন্য এখানে আরো সহজ করে দিই। দেখো, মনে রাখতে হবে যে আমাদের এখানে পুরাতন যে, খেয়াল করো আমার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমার এখানে পুরাতন যেই অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, হ্যাঁ সঞ্চিতি ছিল 12,000। কেমন? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 12,000 টাকা ছিল। একটু লক্ষ্য করো, তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 12,000 টাকা ছিল। এর মধ্যে থেকে আমরা অবলোপন করেছিলাম, অবলোপন করা হলো কত? অবলোপন করা হলো 8,000 অবলোপন করা হলো। তাহলে 8,000 যদি অবলোপন করা হয় তাহলে হবে কত? 4,000। কেমন? 4,000 টাকা থাকলো। এর মধ্যে 4,000 টাকা যে থাকলো সেখানে আমরা অবলোপন 12,000-এর মধ্যে যদি 8,000 টাকা যায় তাহলে কত? 4,000 থাকলো। এরপরে আবার অবলোপনকৃত যে ফেরত পেল, অবলোপনকৃত অনাদায়ী পাওনা সঞ্চিতি ফেরত পেল কত? 5,000। তাহলে কত রইল? 9,000। একটু জিনিস লক্ষ্য করো কিভাবে এটা হলো। কেমন? আমরা একটা জিনিস এখানে খেয়াল করলাম, সেটা হলো যে আমাদের এখানে খেয়াল করো, আমার এখানে টোটাল 12,000 টাকা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল। তোমরা যারা ভিডিওটা দেখছো বা যাদের কাছে প্রশ্নটা আছে তারা দেখো, 12,000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার এখানে পুরাতন ছিল। এর মধ্যে আমি 8,000 টাকা পাবো না বলে সেটাকে আমি অবলোপন করে দিলাম, যেটা নাকি আমি এই যে জাবেদাটা দিলাম, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এটা তো থাকলো আমার কত? 4,000। যে 4,000 টাকা ছিল, এই 4,000-এর মধ্যে অবলোপনকৃত অনাদায়ী পাওনা সঞ্চিতি আবার যখন ফেরত পেয়ে গেল 5,000 টাকা, তখন তো তার অনাদায়ী পাওনা সঞ্চিতি যেখানে ছিল সেখানে আবার ফেরত চলে আসবে 9,000। এটাকে যখন আমরা জের আকারে করব তখন বিষয়টা এইভাবেই আমরা দেখাবো। কেমন? তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। মনে রাখবে যে যদি এই অঙ্কের জাবেদা তোমরা ভালো করে বুঝো তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবা। তো আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের আরেকটু কঠিন একটা ম্যাথ করাতে। তোমরা এই অঙ্কের মধ্যে যে বিষয়টা লক্ষ্য রাখবে সেটা হলো যে অনাদায়ী অবলোপনকৃত অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি ফেরত পাওয়া যায় বা ফেরত আসে তাহলে আমরা সেটা কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়টা আমি তোমাদেরকে এখানে সমাধান বলে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।